পেশেন্ট মুম্বাইয়ের এক হসপিটালে আসলে ডাক্তারদের খুব সন্দেহ হয়। ডাক্তাররা সেই পেশেন্টকে আইসিইউতে শিফট করে এবং শিফট করে তার ফ্যামিলি মেম্বারদের বলে যে আপনাদের এই ফ্যামিলি মেম্বারকে এত দেরি করে কেন নিয়ে এসেছেন, এর কি হয়েছিল, এর তো মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে গেছে, আমরা একে এখন বাঁচাবো কী করে। ডাক্তার যখন চেক আপটা শুরু করে তখন ডাক্তারের বারবার মনে হচ্ছে যে এটা নর্মাল কোনো কিছু না। পরিবার থেকে বলা হয়েছে যে তার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এটা বাইক অ্যাক্সিডেন্ট এত মারাত্মক কিভাবে হতে পারে? তাহলে যদি বাইক অ্যাক্সিডেন্ট হয়েই থাকে এতদিন তারা বাড়িতে রাখলো কেন, কেন সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসলো না? ডাক্তার বিপদ বুঝে পুলিশকে ফোন করে, পুলিশ আসে, পুলিশ এসে তদন্ত শুরু করবে কি করে? আইসিইউতে যে পেশেন্ট আছে সে তো ঠিকভাবে কথা বলতেই পারছে না, এবং যখনই সে কথা বলতে চাইছে পরিবারের মেম্বারদের দিকে সে তাকাচ্ছে, অ্যান্ড তাকানোর পর সে চুপচাপ হয়ে যাচ্ছে। তাকে পুলিশ বারবার আস্তে শান্ত ভদ্রভাবে যেভাবে একটা পেশেন্টকে কোশ্চেন করা যায় সেইভাবে করছে, এবং সেই পেশেন্ট বারবারই বলছে যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু উল্টো দিকে একটা 14 বছরের মেয়ের চোখে এমন কিছু একটা ভাসছিল যেটা দেখে পুলিশ অফিসাররা বুঝতে পেরে যায় যে তাদের টার্গেট পয়েন্ট কোনটা। তো যাই হোক, আজকের ঘটনা শুরু হয় 2009 সালে। 2009 সালে ভরত লক্ষ্মণ আহিরে এবং রাজশ্রী আহিরের ধুমধাম করে বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পর থেকেই ওই পরিবারে একটা কথা বেশ প্রচলিত হয়ে গেছিল যে ভরত তার ওয়াইফ রাজশ্রীকে যতটা ভালোবাসে অতটা তাদের পরিবারে অন্তত কোনো পুরুষ মানুষ কোনো নারীকে ভালোবাসে না। তো প্রত্যেকেই এই ভালোবাসা দেখে যেমন মজা করতো সেরকম ইন্সপায়ার হতো। গ্রামেও এদের এরকম নাম হয়ে গেছিল। এই ভরত এমন একটা পেশার সাথে যুক্ত ছিল যেটা গ্রামগঞ্জে সেই সময় খুব একটা ডিমান্ডে ছিল না। সে ছিল মেকআপ আর্টিস্ট। যাই হোক, সেই মেকআপ আর্টিস্টের কাজ করার জন্য সে চলে আসে মুম্বাইতে। মুম্বাইতে আরে কলোনিতে সে ভাড়া থাকতে শুরু করে। বলিউডে সে একাধিক কাজ পেতে থাকে, একাধিক সেলিব্রিটির সে মেকআপ করতে থাকে। মোটামুটি সে একটা ভালো লাইফ লিড করছিল, কিন্তু সমস্ত কিছুর প্রবলেমটা শুরু হয়ে যায় 2020 সাল নাগাদ। কিন্তু এই 2020 সালের আগে তাদের জীবনে তিনটে সন্তান আসে, 2 মেয়ে এবং একটা ছেলে। ছেলের বয়স ছিল 3 বছর, এক মেয়ের বয়স ছিল 6 বছর এবং আর এক মেয়ের বয়স ছিল 14 বছর। এই সুখের সংসারে 2020 লকডাউন থেকে ঘুণ লাগতে শুরু করে। এই যে রাজশ্রী আর ভরতের প্রেম কথা আছে, যেটা বাইরে সবাই একদম পিকচার পারফেক্ট ভাবতো, সেটা অতটাও পিকচার পারফেক্ট ছিল না। ভরত প্রথম থেকেই লক্ষ্য করেছিল যে তার ওয়াইফ তাকে যতই দাও না কেন তার লোভের শেষ নেই, সে সবসময় কন্টিনিউয়াস এটা চাই ওটা চাই। ভরত তার কাছে যত যা ছিল সেটার 100% দিয়েও তার ডিমান্ডটা পূর্ণ করতে পারতো না। তো এই কারণে তাদের মধ্যে একটা ইমোশনাল গ্যাপ তৈরি হচ্ছিল, এবং এই গ্যাপের জন্য আস্তে আস্তে তাদের সম্পর্কে যে চিড় ধরবে সেটা বোঝাই যাচ্ছিল। কিন্তু ভরত অনেকবার ওই ছেলে মেয়েদের কথা বলে রাজশ্রীকে বোঝায়, রাজশ্রী একটু বোঝে, আবার দেন অন্যরকম হয়ে যায়। রাজশ্রী ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবেই অ্যাক্টিভ ছিল, সেখানে রিল করতো। এই জিনিসগুলো ভরত মেনে নেয়। তার ফ্যামিলি মেম্বাররাও বুঝতে পারে যে এদের দুজনের মধ্যে খুব একটা কিছু ঠিক নেই। ফ্যামিলি মেম্বাররাও রাজশ্রীকে বোঝায়, রাজশ্রীর যে ফ্যামিলি আছে তারাও এই রাজশ্রীকে বোঝায়। তো যাই হোক, রাজশ্রী নিজেকে শুধরানোর চেষ্টা করে, ভরতও আস্তে আস্তে বেশি ইনকাম করার জন্য আরও অনেক কাজ নিতে থাকে। এইভাবে জীবনটা চলছিল। এবার সময়টা চলে আসে 2024 ডিসেম্বর। দিন ভরত রাত করে বাড়ি ফিরেছে, তার কাজ ছিল কিছু এক্সট্রা। সে হঠাৎই দেখে যে তার বাড়িতে একটা অচেনা লোক বসে আছে, এবং এইটা দেখে সে অবাক হয়ে যায়। রাজশ্রীকে জিজ্ঞাসা করলে সে বলে যে এটা আমার বন্ধু, জাস্ট এখান থেকে যাচ্ছিল তাই এসেছিল। যাই হোক, ভরত এই ব্যাপারে প্রথম দিন কিছু বলেনি, কিন্তু এরপর থেকে ভরত একটা জিনিস লক্ষ্য করে যে আগে এই রাজশ্রীর সংসারে তো খুব একটা ইচ্ছা ছিল না, খুব একটা কাজবাজও করতো না, কিন্তু তার একটা জিনিস ঠিক ছিল, সেটা হচ্ছে কি সন্তানদের প্রতি মায়ের দায়িত্ব পালন করা। এইবারে একটা জিনিস তার মধ্যে নতুন করে চেঞ্জ এসেছে, সে মায়ের দায়িত্বটাও ঠিকঠাক করে পালন করছে না। এই ব্যাপারটা তাকে অনেকবারই তার 14 বছরের মেয়ে ফোন করে বলেছে যে মা এখানে চলে গেছে, মা ওখানে চলে গেছে। রাজশ্রীকে যখন ভরত ফোন করতো তখন ফোনে পেত না,
তো এই সমস্ত কিছু নিয়ে ঝামেলাটা আবার রিস্টার্ট হয়। ভরত রাজশ্রীকে বলে যে বাইরের কোনো পর পুরুষকে ঘরে তুমি এইভাবে এন্ট্রি দিতে পারো না, আমার বাড়িতে তুমি ছাড়া আরও দুটো মেয়ে আছে। এবং এই যে ঝামেলা আছে সেই ঝামেলাটা নিচের তালাতেও পৌঁছায়। তারা দোতলাতে থাকছিল এবং নিচের তলাতে এই ভরতের মা বাবা এবং কাকা কাকিও থাকতো। তো তারা এই সমস্ত জিনিসের মিটমাট করায়। একটা সময় ভরত বুঝতে পারে যে যে ব্যক্তি সেদিন রাত্রেবেলা বাড়িতে এসেছিল সে শুধুমাত্র বন্ধু ছিল না, বন্ধুর থেকে হয়তো বেশি কিছু ছিল। তার ব্যাপারে যখন রাজশ্রীকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে হ্যাঁ, সে আমার বন্ধু, তার সাথে আমার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। তুমি কম ইনকাম করা এক পুরুষ মানুষ, তোমার মধ্যে ইনসিকিউরিটি এসছে, তাই তুমি আমাকে সন্দেহ করছো, তুমি একটা সন্দেহবাতিক, তুমি আমার সাথে এই রকম ঝামেলা করবে না, আমি কিন্তু এটা সহ্য করতে পারছি না। ভরত ভয় পেয়ে যায়। ভরত ভাবতে থাকে যে হয়তো তার ওয়াইফ ঠিকই বলছে, এটা একটা হয়তো নর্মাল বন্ধু। সেই কারণে সেই সময় এই ব্যাপারটা নিয়ে আর খুব একটা উচ্চবাচ্য ভরত করে না। কিন্তু ভরত তার মনে যেহেতু একটা সন্দেহ ঢুকে গেছিল, সে মনে মনে ভেবেই নিয়েছিল সে তার ওয়াইফের উপর নজর রাখবে। এইভাবে নজর রাখতে রাখতে একদিন ভরত হাতে নাতে ধরে ফেলে তার ওয়াইফ রাজশ্রী কোনো একজনের সাথে ফষ্টিনষ্টি করে বেড়াচ্ছে। এবং সেই ব্যাপারে যখন আরও দেখে, সে দেখতে পায় যে যে পুরুষ মানুষ সেদিন রাত্রেবেলা এসেছিল তার সাথেই তার ওয়াইফ রাজশ্রী ফষ্টিনষ্টি করছে। আচ্ছা, সেই ব্যক্তির নাম হচ্ছে চন্দ্রশেখর। এই চন্দ্রশেখর ওইসব এরিয়াতে বেশ একটু মাফিয়া টাইপের হিসেবে পরিচিত। তার কাছে বেশ পয়সা কড়ি আছে, সে ভাড়া খাটিয়ে অনেক পয়সা পায়। এবার ভরত ভাবে যে আমি কি করব, আমার 3টে সন্তান আছে এবং সেই 3টে সন্তানের মা এই রকম কিছু করে বেড়াচ্ছে, আমি কি তাকে ডিভোর্স দেবো? সেভাবে যে ডিভোর্স বা ভেঙে দেওয়ার আগে আরেকবার নতুন করে যদি আমি রিস্টার্ট করতে পারি তাহলে কেমন হয়। ভরত এই চন্দ্রশেখরের ফোন নাম্বারটা এই রাজশ্রীর ফোন থেকে নেয়। সেই ফোন থেকে নিয়ে সে ভাবে যে আমি আমার নিজের ফোন থেকে ফোনটা করব, কিন্তু লাস্ট মোমেন্টে সে ভাবে যে না, আমি আমার ফোন থেকে করব না, আমি রাজশ্রীর ফোন থেকেই ফোনটা করব। সেই ফোনটা যখন চন্দ্রশেখরের কাছে পৌঁছায়, চন্দ্রশেখর যখন তার গার্লফ্রেন্ডের ফোনে অন্য এক পুরুষের গলা শুনতে পায়, সে বুঝতে পারে যে এটা তার হাজব্যান্ড ভরত। ভরত চন্দ্রশেখরকে বলে যে তুমি এরকম কেন করছো, এরকম করে কোনো কি লাভ আছে? সে 3 বাচ্চার মা, তার সাথে তুমি সম্পর্ক করে কিভাবে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও? আমি অলরেডি এটা জেনেছি যে তুমিও বিবাহিত, তুমি তোমার ওয়াইফকে, তুমি তোমার সন্তানদেরকে কেন ঠকাচ্ছ? এই ব্যাপারে চন্দ্রশেখর সেই সময় কিছু বলে না। কিন্তু এই জিনিসটা যখন রাজশ্রী জানতে পারে তখন রাজশ্রী সোজা থানায় যায়। থানায় গিয়ে এই ভরতের এগেনস্টে কমপ্লেইন করে দেয়। সে বলে যে ভরত নাকি তাকে নানানভাবে টর্চার করছে। পুলিশ এই ভরতকে ডাকে। সেই সময় ভরতকে অ্যারেস্ট করেনি, এটা ভরতের ভাগ্য ছিল, ভরতকে বুঝিয়ে ছেড়ে দেয়। ভরত সেই সময় কোনো সিক্রেট কিছু পুলিশকে বলেনি যে তার ওয়াইফ এইরকম কিছু করে বেড়াচ্ছে। সম্মানের ব্যাপার বলে কথা, ওয়াইফ একটা সম্মান আর ভালোবাসার জায়গা তো একটা পুরুষের জীবনে নিয়ে রাখে। সে বাড়ি আসে, এসে ওয়াইফকে বোঝায় এবং সে আবার চন্দ্রশেখরকে নিজের ফোন থেকে এবার ফোন করে বলে যে তুমি দেখা করো, আমি তোমার সাথে কথা বলবো। ভরতের প্ল্যান ছিল যে সে দেখা করে এই সমস্ত জিনিসটা মিটমাট করবে, তাকে বোঝাবে যে তার ওয়াইফের সাথে সে যেন দেখা না করে, সে তার ফ্যামিলি নিয়ে ভালো থাকুক। কিন্তু ভরত যেটা ভেবেছিল সেটা কি হতে যাচ্ছিল? এর পিছনে ব্যাকগ্রাউন্ডে আর একটা স্টোরি চলছিল এবং সেই স্টোরিটা কিছুটা এইরকম। এই রাজশ্রী চন্দ্রশেখরকে ফোন করে বলেছিল যে ভরত যদি তোমাকে কল করে ডাকে দেখা করতে, তাহলে তুমি দেখা করতে আসবে এবং সেইখানে কি করতে হবে আমি তোমাকে সেটা বলে দেবো। তারিখটা ছিল 2025-এর জুলাইয়ের 15 তারিখ। জাস্ট বাড়ি থেকে 100 মিটার দূরে একটা পাবলিক টয়লেট আছে, সেইখানে চন্দ্রশেখর আর ভরতের ফাইনাল মিট করার কথা। ভরত সেখানে পৌঁছে গেছে। ভরত দেখতে পায় চন্দ্রশেখর তার সাথে আরও একজনকে নিয়ে এসছে। যখন ভরত তাকে জিজ্ঞাসা করে এই ব্যক্তিকে, তখন সে বলে যে এটা আমার কাকার ছেলে। যাই হোক, তারা কথা বলা সবে শুরু করবে, এই সময় হঠাৎই চন্দ্রশেখরের সেই কাকার ছেলে ভরতকে পিছন থেকে জড়ে ধরে অ্যান্ড চন্দ্রশেখর তাকে মারতে থাকে। এবং সেই সময় ওইখানে আরও এক ব্যক্তি উপস্থিত ছিল, সেটা হচ্ছে রাজশ্রী। রাজশ্রী পুরো ব্যাপারটা দেখছিল। কিন্তু এই পুরো ব্যাপারটা সে কিভাবে দেখছিল? যখন ভরত এই চন্দ্রশেখরকে ফোন করে বলেছিল যে এরকম তুমি আসো, তখন রাজশ্রী অলরেডি চন্দ্রশেখরকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিল। উল্টো দিকে আবার এই রাজশ্রী ভরতকে বলে যে ওখানে তুমি গেলে তোমার সাথে একটা ঝামেলা হতে পারে,
তো আমিও যাব। অ্যান্ড রাজশ্রী বাড়ি থেকে বেরোনোর আগে এই ভরতকে কথা দিয়ে গেছিল যে সে কোনোদিনও আজকের পর আর এই চন্দ্রশেখরের মুখ দেখবে না, সে একদম শুধরে যাবে। চন্দ্রশেখর তাকে পেটে, মাথায়, সমস্ত জায়গায় ব্যাপকভাবে মারছে। রাজশ্রী শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে না, চন্দ্রশেখরকে বারবার বলছে যে এমনভাবে মারো যাতে মরে না যায়, কিন্তু বেঁচে থাকলেও যেন চলতে না পারে, কিছু না করতে পারে, সারা জীবন একে বিছানায় শুইয়ে রাখতে যেতে পারি। চন্দ্রশেখর সেই জিনিসটাই করে। ওইখান থেকে রাজশ্রী তার হাজব্যান্ডকে নিয়ে বাড়িতে আসে, তাকে বেডে শোয়ায় অ্যান্ড সবাইকে বলে যে তার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ভরতকে আমি হসপিটালে নিয়ে যেতে চাইছি, সে যেতে চাইছে না। এই ব্যাপারটা 3 দিন যখন চলে, তখন এই ভরতের যে বড় মেয়ে, সে বুঝতে পারে যে তার বাবার অবস্থা খুব খারাপ। সে সঙ্গে সঙ্গে তার মেসোকে ফোন করে। তার মেসো ওইখানে আসে এবং এসে রাজশ্রীকে বলে যে এটা কি অবস্থা, বাইকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তুমি 3 দিন ধরে এইভাবে কেন ফেলে রেখেছো, ও তো রক্তবমি করছে, ও তো মারা যাবে, তুমি সঙ্গে নিয়ে যাও। রাজশ্রী শেষমেশ এই ভরতের আত্মীয়দের সাথে ভরতকে হসপিটালে ভর্তি করে, কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার পরেই ডাক্তারদের প্রচণ্ডভাবে সন্দেহ হয়। ডাক্তাররা ট্রিটমেন্ট তো শুরু করে, তাকে আইসিইউতে শিফট করে দেয়, তার সমস্ত স্ক্যানিং শুরু হয়ে যায় এবং জানতে পারা যায় তার অনেক জায়গায় ব্লাড ক্লট হয়েছে, তার ব্রেনে প্রচণ্ড আঘাত লেগেছে, তার এমার্জেন্সি সার্জারি করতে হবে। কিন্তু তার আগে বারবার ডাক্তারদের একটা জিনিস মনে হচ্ছে যে আর 5টা যত বাইক অ্যাক্সিডেন্ট তারা দেখেছে তার থেকে এই কেসটা সম্পূর্ণ আলাদা, এবং এই যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রকম কোনো ব্যক্তির সেই কষ্ট নিয়ে কেন সে বাড়িতে থাকবে। এই ব্যাপারে যখন ভরতকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভরত ঠিকঠাক কিছু বলতেই পারছে না, তার অ্যাকচুয়ালি বলার অবস্থাই ছিল না। যাই হোক, তার অপারেশনের ব্যবস্থা করা হয়, তাকে আইসিইউতে শিফট করা হয়। তার একটা অপারেশন হয়, তার পেটে কিছু ব্লাড ক্লট হয়ে গেছিলো, সেগুলো সরানো হয়। কিন্তু ডাক্তারের না আরও প্রবলভাবে মনে হচ্ছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট না। তারা পুলিশকে ফোন করে দেয়, পুলিশ আসে এবং পুলিশকে দেখে ফ্যামিলি মেম্বাররা রীতিমতন অবাক হয়ে যায় যে পুলিশ কেন এসেছে। তখন ডাক্তার তাদেরকে বুঝিয়ে বলে যে পুলিশ কেন এসেছে এবং পুলিশের তদন্ত কেন দরকার। ফ্যামিলি মেম্বাররা বলে যে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কবে হয়েছে, তাকে কিভাবে ধরবে, পুলিশ এনে ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। কিন্তু ডাক্তার আর পুলিশ এই জায়গাতে একদম অনড় হয়ে আছে। পুলিশ গিয়ে ভরতকে যখনই জিজ্ঞাসা করছে কোনো কিছুর ব্যাপারে, ভরত কিছু তো বলতে চাইছে কিন্তু কোনো কিছুই ক্লিয়ারলি বলতে পারছে না। এইভাবে আরও 2টো অপারেশন ভরতের হয়। ভরতের অবস্থা একটু একটু করে বেটার হতে থাকে, কিন্তু কয়েকদিন পরেই ভরতের অবস্থা আরও খারাপ হতে থাকে। ভরত যখন একটু সুস্থ হলো, সে পুলিশকে তো কিছু বলতে চাইছিল কিন্তু কিছু বলতে পারছিল না। এর পিছনে কারণটা কি? এর পিছনে মেইন কারণটা হচ্ছে রাজশ্রী তাকে অলরেডি বলে রেখেছিল যে তুমি যদি পুলিশকে কিছু বলার চেষ্টা করো তাহলে তোমার অবস্থা আমি এই হসপিটালেই খারাপ করে দেবো। কেন তুমি সিনেমাতে দেখোনি যে হসপিটালে কেউ অ্যাডমিট আছে, তাকে অন্য কেউ এসে হসপিটালের মধ্যেই মেরে দিচ্ছে, পুলিশ ভাবছে সে হয়তো মারা গেছে, ট্যাকেল করতে পারেনি নিজের ইঞ্জুরিটাকে। তো তোমার সাথেও যদি এরকম হয়, তো সেই ভয়তেই মেইনলি এই ভরত একদম চুপচাপ ছিল। ভরত হসপিটালে আছে 20 দিন, সে ফাইট করছে। অ্যান্ড দেন পুলিশ ভাবে যে কোনো ফ্যামিলি মেম্বার থাকবে না। এই অবস্থায় ভরতকে জিজ্ঞাসা করব। সবাইকে সরিয়ে পুলিশ যখন শুধুমাত্র ভরতকে জিজ্ঞাসা করে যে কী হয়েছিল, তখন সে বলে যে তার ওয়াইফের প্রেমিক চন্দ্রশেখর তাকে মেরে এই অবস্থা করেছে। এবং এইটা শোনার পর পুলিশ পুরো গেমটা বুঝতে পেরে রাজশ্রীকে গিয়ে কোশ্চেন করতে থাকে। কিন্তু যখন রাজশ্রীকে পুলিশ কোশ্চেন করছে, ঠিক সেই রকমই এক সময় 24 দিন হসপিটালে ফাইট করার পর শেষমেশ ভরত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং ভরতের এই শেষ নিঃশ্বাস ত্যাগ করাটা তার বড় মেয়ে কোনো মতে মেনে নিতে পারেনি। তার মাকে যখন পুলিশ কোশ্চেনিং করছে, তখন ভরতের মেয়ে এসে পুলিশকে ক্লিয়ারলি বলে যে মা সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে। একটা আঙ্কেল ছিল চন্দ্রশেখর, তার সাথে বাবার খুব ফাইট হয়। চন্দ্রশেখরের সাথে আরও একজন ছিল, তারা দুজন মিলে খুব বাবাকে মারছিল, কিন্তু মা পাশে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখছিল এবং ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এই গোটা জিনিসটা আমি বাড়ির ছাদ থেকে দেখেছিলাম, এবং সেটা আমাদের বাড়ির একদম পিছন দিকেই একটা পাবলিক টয়লেটের পাশে হয়েছে। মা বাবাকে মেরে দিয়েছে। এবং এইটা শোনার পর
পুলিশের কাছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। তারা রাশিকে অ্যারেস্ট করে কোর্টে তোলার ব্যবস্থা করে। এইদিকে তারা চন্দ্রশেখর এবং চন্দ্রশেখরের যে কাকার ছেলে ছিল তাদের দুজনকে অ্যারেস্ট করার জন্য বেরিয়ে যায়। তাদের বাড়ি গিয়ে তারা জানতে পারে যে তারা দুজন পালিয়ে গেছে। পরবর্তী সময়ে যদিও চন্দ্রশেখরের যে কাকার ছেলে আছে তাকে পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হয়, কিন্তু এখনও চন্দ্রশেখরকে পুলিশ ধরতে পারেনি। এই যখন আমি বলছি ঘটনাটা, তখনও তারা পলাতক আছে। পুলিশ সার্চ অপারেশন শুরু করেছে এবং আশা করি খুব তাড়াতাড়ি তারা ধরা পড়ে যাবে। दिन रात को मम्मी ने चंद्रशेखर को फोन करके बोला था कि मेरे पापा को लेकर बुलाकर मारने के लिए, और मम्मी उधर खड़ी रह के कुछ बोलने नहीं रही थी, उसको मत मारो करके खड़ी रह के बोल रही थी और उसको मार रंगा और चंद्रशेखर। कहाँ मारा थे, किसी के हाथ को मारा? 10:30 पब्लिक टॉयलेट में हाथ से मार रहे थे और बुक्के से। बोली कि तू किसी को भी बताएगी ना तेरे को भी मारना। आपने कितने दिन तक 3 दिन। फिर कैसे आपने जानकारी दी अपने? मेरे भाई को बोला और मेरे आंटी को बोला कि मेरे पापा को ऐसे लोग ने मारा। पता नहीं कहीं तो तेरे को भी मारा। मम्मी क्या बोल रही थी? बताना कि बाइक से ही गिर गए करके, और हॉस्पिटल में भी लेके गए थे, तभी भी बोली कि सब पूछेगी ना तो बोलने का। এই ঘটনার শেষে আমি একটা কথা আপনাদের বলতে চাই, যে ব্যক্তি, যে মানুষ, যে নারী, যে পুরুষ একবার পরকীয়া করেছে না, সে শুধরায় না। পরকীয়া মানুষ জেনে বুঝে করে, এখানে ভুল হয়ে যাওয়ার কোনো চান্স নেই। তো যারা পরকীয়া করছে, যারা চিট করছে একটা সম্পর্কে, তাদেরকে ছেড়ে দেওয়া আপনার জন্যই ভালো। তাতে আপনার মান সম্মান বাঁচবে, ইভেন বর্তমান যুগে তো আপনার প্রাণটাও বেঁচে যাবে। তো সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ঘটনায় যদি আপনি প্রভাবিত হন, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।